হ্যাঁ, কি কে ওয়েটিং এ আছে? আচ্ছা হ্যাঁ, ওয়েটিং এ থাকলে আমি নিচ্ছি। ও নিয়ে নিচ্ছি তো। হুম। স্যার আমি একটা জিনিস বুঝলাম না স্যার, আমাদের বোর্ড বই 55 নম্বর পৃষ্ঠাতে একটু বলছি স্যার, বলবো স্যার? বলো। স্যার লেখা হলো স্যার আত্মীয় সমান আত্মন যোগ ইয়, স্যার এখানে দন্তন্যর নিচে স্যার হসন্ত কেন স্যার? হ্যাঁ, আমরা এগুলো তো স্যার বুঝতে পারছি তোমার কথা। ও জি ওইটা স্যার। হলো সংস্কৃত প্রত্যয় তো, ওই জন্য এরকম। তো এগুলো অনেক সময় আমাদের বাংলা প্রত্যয়ের সাথে মিলবে না, এগুলো মেনে নিতে হবে, এরকম এগুলা। এগুলো বড় বড় ক্লাসে উঠলে এগুলো বুঝতে পারবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আমরা শুরু করি। অর্থাৎ আমাদের আশা করি তোমাদের অনেকদিন পরে আবার তোমাদের সাথে সাক্ষাৎ, এই করোনাময় অবস্থার ভিতরে আশা করি সকলে তোমরা ভালো ছিলে, আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আর সবাই সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। আগে হলো স্বাস্থ্য, তারপর হলো পড়াশোনা। আর পড়াশোনা করতে হবে, আবার শুধু স্বাস্থ্য স্বাস্থ্য করলে হবে না, দুটার দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আজকে আমরা আমাদের তারপরে তারও কিছু অংশ বাকি ছিল, সেগুলো আমরা আলোচনা করব। তারপর আমরা দেখে অর্থাৎ সমচ্চারিত বিন্যাস শব্দ কি। আমরা অনেক সময় উচ্চারণ একই করি, অর্থাৎ কিন্তু দেখা যাচ্ছে কি বানানের সময় এগুলো কি হয়, ভিন্ন হয়। ফলে বানানের ভিন্নতার কারণে অর্থ কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। কিন্তু যখন আমরা উচ্চারণ করি তখন তাদের ভিতরে উচ্চারণের ভিতরে কোনো পার্থক্য বা তারতম্য অনুভব করা যায় না। তাই আমরা যখন এরকম যখন অবস্থা হয় তখন কি ধরনের অনেক সময় সমস্যা সৃষ্টি হয়। আবার অনেক সময় নতুন শব্দের গঠন সম্পর্কে জানা যায়, অর্থ সম্পর্কে জানা যায়। তাই আমাদের সমস্ত ভিন্নাত্ম শব্দ আমাদের সকলে জানা উচিত। যেমন বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যাদের উচ্চারণ এক অথবা প্রায় একই, কিন্তু বানানো অর্থ ভিন্ন। অর্থাৎ বাংলা ভাষায় এরকম অনেক শব্দ আছে এর উচ্চারণ এক প্রায় এক, কিন্তু বানান ভিন্ন, অর্থ হয়ে যায় ভিন্ন। লিখিত রূপ ছাড়া মৌখিক উচ্চারণে এসব শব্দের অর্থ পার্থক্য নির্ণয় করা কষ্ট হয়। অর্থাৎ এগুলা লিখিত রূপে যখন আমরা দেখি তখন পার্থক্যটা স্পষ্ট হয়, কিন্তু আর শুধু উচ্চারণ করে পরে এর পার্থক্য নির্ণয় করা যায় না, অনেক কষ্ট হয়। যেমন অন্ন, অ নয় নয়, এই অন্ন অর্থ কি, ভাত বা খাবার। হ্যাঁ, কিন্তু অন্ন অ দন্তন্য জফালা, এই অন্ন অর্থ কি, অপর। তাহলে দেখা যাচ্ছে কি এই দুটো শব্দের উচ্চারণ কি একই রকম হচ্ছে, কিন্তু যখন আমরা বানান লিখি এবং তার কি অর্থাৎ বর্ণগত পার্থক্য, শব্দের পার্থক্য এবং অর্থেরও কি হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। তাহলে আমাদের এই জিনিস সম্পর্কে আমাদের ধারণা যদি না থাকে তাহলে আমরা বাংলা ভাষার চর্চা সঠিকভাবে করতে পারবো না। অন্য শব্দটির অর্থ ভাত, আর অন্য শব্দটির অর্থ হলো অপর। এ ধরনের শব্দ সমূহকে সমুচ্চারিত ভিন্নাত্ম শব্দ বলে। ভাবের যথার্থ ভাবের যথাযথ অর্থের দিকে দৃষ্টি রেখে সমুচ্চারিত শব্দের প্রয়োগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি আবশ্যক। কারণ এ ধরনের শব্দের উচ্চারণ এক হলো বানানে রয়েছে ভিন্নতা এবং প্রতিটি শব্দের মূলও পৃথক, অর্থাৎ প্রতিটি শব্দের যেখান থেকে সৃষ্টি হয়েছে তারও উৎস স্থানটাও পৃথক। তাহলে এর জন্য শব্দগুলো আমাদের ব্যাপকভাবে জানা দরকার। আমরা দেখি অংশ শব্দের অর্থ হলো কি, বাঘ। এই অংশ শব্দের অর্থ বাঘ, অর্থাৎ স্বর অনুসার তালবস্য শব্দের অর্থ বাঘ, কিন্তু অর্থাৎ খণ্ড খণ্ডিত করা যে জিনিসটা। আর স্বর অনুসার দন্তাস্য অর্থ কি, কাঁধ, অর্থাৎ আমার শরীরের। এই যে পার্থক্যটুকু, উচ্চারণ দুটি একই, আর এর পার্থক্য আরো কতগুলো কারণ আছে ছেলেরা। আমরা যেমন আমাদের বর্ণমালায় আমরা জানি যে স্বধ্বনি স্বধ্বনি আছে কি তিনটি, তালিবস্য ধ্বনি, তালিবস্য, মূর্ধন্য ষ, দন্ত্য স। কিন্তু যখন আমরা উচ্চারণ করি এগুলো একইভাবে উচ্চারণ করি, কিন্তু লেখার সময় পার্থক্য হয়, ফলে অর্থও পার্থক্য হয়ে যায়। জ আছে দুটি, 29টা জ, বর্গের জ, ঝ। এই যে এগুলার উচ্চারণ অর্থাৎ প্রায় একই, কিন্তু যখনই শব্দ লেখে তখন বানান ভিন্ন হয়, অর্থ ভিন্ন হয়। ন আছে দুইটি, দন্ত ন আর মধ্যাহ্ন। এগুলোর উচ্চারণ প্রায় একই, কিন্তু এগুলার কি আমরা যখন লিখি তখন কি হয়, বর্ণ ভিন্ন হয় ও উচ্চার ও অর্থ কি হয়, ভিন্ন হয়। এরকম আরো অনেক আছে, ই আছে দুইটি, রুসু বা দীর্ঘকার আছে দুইটি। এরকম প্রত্যেকটা অনেকগুলো বর্ণ আছে যেগুলোর উচ্চারণ প্রায় একই, কিন্তু
এগুলার লেখার সময় এর বর্ণ প্রতীক রূপ ভিন্ন, আর ফলে এই ভিন্নতার কারণে এর অর্থ হয়ে যায় শব্দের কি ভিন্ন। তাহলে এই জিনিসগুলো আমাদের সকলের জানা উচিত। অনু শব্দের অর্থ প্রচ্ছদ, আর অনু অর্থ হলো কি, অর্থাৎ বস্তুর ক্ষুদ্রতম অংশ। অন্য শব্দের অর্থ বাদ, আর অন্য অর্থ হলো অপর। তাহলে আমরা অবিরাম শব্দের অর্থ অনবরত। অবিরাম শব্দের অর্থ অনবরত, আর অবিরাম শব্দের অর্থ কি সুন্দর। হ্যাঁ, তাহলে আবার বাক্য রচনা দিয়েও আসতে পারে, বর্ষার অবিরাম দৃশ্য কি মনোমুগ্ধকর। তাহলে এ বাক্যের অবিরাম শব্দের অর্থ কি হবে, এভাবে আসতে পারে তোমাদের পরীক্ষাতে। বুঝতে পারছো? স্যার এখানে যেভাবে দিছে এভাবে আসতে পারে, আবার অন্যভাবে আসতে পারে। একটা বাক্য দেওয়া থাকলো, এই শব্দটা দেওয়া থাকলো, ছেলেটি অবিরাম কথাই বলে যাচ্ছে, এ বাক্যের অবিরাম শব্দের অর্থ কি, তাহলে কি দাঁড়াবে? অনবরত। হ্যাঁ, তোমরা এই জিনিসগুলো পড়তে হবে। অভিধান, অভিধান, বিধান শব্দের অর্থ কি? অনিয়ম। বিধান শব্দের অর্থ নিয়ম, আর অভিধান অর্থ কি? অনিয়ম। তাহলে এরপরে অভিধান শব্দের অর্থ কি? প্রায় শব্দকোষ। তাহলে আমাদের এই বিষয় সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা আধুনিক অভিধান রচনা করেছেন। তাহলে যদি বলা হয় এই বাক্যের অভিধান শব্দের অর্থ কি? শব্দকোষ। আর মনে করে এরকম আরো অনেক ধরনের বাক্য দিয়ে এগুলা কি তৈরি হতে পারে। অর্ঘ শব্দের অর্থ কি? মূল্য। এই অর্ঘতে কি জফালা নেই, আর এই অর্ঘ শব্দের অর্থ কি? জফালান আছে, কিন্তু কি আসলো আবার চলে গেল। হ্যাঁ, শব্দের অর্থ কি? পূজার উপকরণ। পূজার উপকরণ। অশ্ব, ও তালিবস্য বফালা শব্দের অর্থ ঘোড়া, আর অ তালিবস্য মফালা শব্দের অর্থ কি? পাথর। এই যে বিষয়গুলো একটু ভালো করে মনে রাখতে হবে। আপন সরাপ মধ্যাহ্ন আপন শব্দের অর্থ কি? দোকান। আর আপন সরাপ দন্তান্ন শব্দের অর্থ কি? নিজ। তাহলে স্যারে বলছিলাম যে উচ্চারণ প্রায় একই, মধ্যাহ্ন আর দন্তান্নর জন্য কি হয়ে গেছে? অর্থের পার্থক্য হয়ে গেছে। কতক্ষণ আগে বলছিলাম ছেলেরা? হ্যাঁ হ্যাঁ, আষাঢ় অর্থাৎ মূর্ধন্য আকার। এখানে আষাঢ় শব্দের অর্থ কি? মাস বিশেষ। আর আষাঢ় দন্তাস্য আকার, এই আষাঢ় শব্দের অর্থ কি হয়ে গেছে? প্রবল বৃষ্টিপাত। কোথাও মধ্যাহ্নাস্যর জন্য একরকম অর্থ হয়েছে, আর দন্তাস্যর জন্য কি হয়ে গেছে? অন্যরকম অর্থ হয়ে গেছে। উপাদান শব্দের অর্থ উপকরণ, আর উপাদান শব্দের অর্থ কি? বালিশ। অর্থাৎ সম্পূর্ণ। এজন্য বাক্য দিয়ে অর্থাৎ কি? আজ ঘুমানোর উপাদানটি খুবই ভালো ছিল। তাহলে এই বাক্যের উপাদান কি অর্থ কি হবে? অর্থাৎ বালিশ। হ্যাঁ, আর যদি বলা হয় অর্থাৎ স্বর্ণ একটি মূল্যবান উপাদান, তাহলে যদি বলা হয় এই উপাদান অর্থ কি? উপকরণ। হ্যাঁ, তাহলে কুজন অর্থাৎ করুসুকার, কুজন অর্থ শব্দের অর্থ খারাপ ব্যক্তি, আর ক দীর্ঘকার কুজন শব্দের অর্থ কি? অর্থাৎ পাখির ডাক। তাহলে যদি আসে সকালে কুজনের রবে আমার ঘুম ভাঙ্গে, এই কুজন শব্দের অর্থ কি হবে? পাখির ডাক। আর কুজনের সঙ্গ ত্যাগ করো, তাহলে এই কুজন শব্দ, এই বাক্যের কুজন শব্দ কি হবে? কুজনের সঙ্গ ত্যাগ করো, খারাপ ব্যক্তি। খারাপ ব্যক্তি হবে, খারাপ ব্যক্তি। হ্যাঁ, তাহলে কোন শব্দের অর্থ কি? দুই সরল রেখার মিলন স্থান বা দিক। হলে কোন শব্দের অর্থ কি? অনির্ধারিত কোনটি কোনটি। কপাল শব্দের অর্থ ললাট বা মাথার খুলি। হলে কপাল শব্দের অর্থ ললাট বা মাথার খুলি। ললাট অর্থ কি? ভাগ্য। ললাট অর্থ কি? ভাগ্য দিলে হবে। হ্যাঁ, ভাগ্য বা মাথার খুলি হলে কপল। এখানে শুধু ওকার আস যুক্ত হয়েছে। কপল শব্দের অর্থ কি? গাল। বুঝতে পারছো? তার কপল বেয়ে কি পানি গড়িয়ে পড়ছে, বা কি হবে? এক কপল অর্থ কি হবে? গাল। আর যদি বলা হয় তার কপালই খারাপ, চাকরিটা পেয়েও পেল না, তাহলে এক কপাল কি হবে? ভাগ্য। ভাগ্য। হ্যাঁ, কমল শব্দের অর্থ কি? পদ্ম, ফুল। পদ্ম একটা ফুল। আর কোমল শুধু ওকার যুক্ত হয়েছে, শব্দের অর্থ কি? নরম। তাহলে যদি বলা হয় আজ আমাদের বিছানাটা যথেষ্ট কোমল ছিল, তাহলে কি হবে? এই কোমল শব্দের অর্থ কি হবে? নরম। আমি হ্যাঁ, নদীতে অনেক কমল ফুটেছে, ইয়েতে জলাশয়ে অনেক কমল ফুটেছে, দেখতে খুব ভারী সুন্দর,
তাহলে এই কমল কি হবে? পদ্ম। পদ্ম। হ্যাঁ, তাহলে কুল শব্দের অর্থ বংশ। এ ক রুসুকার কুল, আর ক দীর্ঘকার কুল শব্দের অর্থ কি? নদীর তীর। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। গা চন্দ্রবিন্দু শব্দের অর্থ কি? গ্রাম। গ আকার চন্দ্রবিন্দু শব্দের অর্থ গা, গা শব্দের অর্থ কি? গ্রাম। আর গ্রাম। গা সরেয়া গ আকার চন্দ্রবিন্দু শব্দের অর্থ কি? শরীর। কত পার্থক্য হয়ে যায়। জ্যেষ্ঠ শব্দের অর্থ অগ্রজ, মানে বড়। অগ্রজ মানে কি? অগ্র বড়। শব্দের অর্থ কি? বড়। বড়। আর জ্যৈষ্ঠ শব্দের অর্থ কি? মাস মাস বিশেষ। হ্যাঁ। দিন শব্দের অর্থ কি? দিবস। হলে দিন শব্দের অর্থ কি? এখানে দ রুশিকার দিন। আমি কতক্ষণে বলছিলাম যে ইকার আছে দুটি, ইকার এবং দীর্ঘিকার, রুসুকার এবং দীর্ঘকার। তাহলে এই দিন রুশিকার দিন শব্দের অর্থ দিবস মানে কি? দিন। হ্যাঁ, যেটা। আর দীর্ঘিকার দিন শব্দের অর্থ হলো দরিদ্র। তাহলে শুধু ইকার এবং দীর্ঘিকারের পার্থক্যের জন্য অর্থ কত পার্থক্য হয়ে গেছে, সম্পূর্ণ বিপরীত ধর্মীয় অর্থ হয়ে গেছে। এই জিনিসগুলো আমাদের জানা দরকার। দ্বীপ, এই দ্বীপ শব্দের অর্থ জল বিশিষ্ট স্থান, অর্থাৎ চারদিকে যেখানে পানি থাকে, নদী হোক সমুদ্র হোক, অর্থাৎ যে স্থানের চতুর্দিকে কি থাকে? পানি দ্বারা বেষ্টিত, সেই স্থানকে বলা হয় চতুর্দিকে পানি বেষ্টিত বা জল বেষ্টিত স্থলভাগকে বলা হয় দ্বীপ। তাহলে আর এখানে দীর্ঘিকার সে একই রকম দ্বীপ। আর দেখো এখানে রস্যইকার, দ্বীপ শব্দের অর্থ কি? হাতি। হ্যাঁ, কত বিপরীত অর্থ ভিন্নতা হয়ে যায় ইকার এবং দীর্ঘিকারের পার্থক্যের জন্য। এই জিনিসগুলো একটু মনে রাখবে। নীল শব্দের অর্থ জল, অর্থাৎ দন্তান্ন দীর্ঘিকার র শব্দের অর্থ হলো জল হলে, আর দোষিনার নীল শব্দের অর্থ হলো কি? পাখির বাসা। কত পার্থক্য হয়ে যায়। হ্যাঁ, এরপরে আমরা দেখি বিনা, পানি। পানি শব্দের অর্থ, পানি শব্দের অর্থ জল হলে, আর এই পানি একটা হলো দন্তান্ন। অভিরূপ মিউট কর না। অবিরূপ, তোমার এটা একটু খুলে একটু ইয়ে করো, সেট আপ করো। দন্তান্ন রুশিকার পানি, অর্থাৎ দন্তান্ন শব্দের অর্থ কি? জল। আমরা বাংলাদেশে পানি বলে, হিন্দিতে পানি বলে হয়, কিন্তু পশ্চিমবঙ্গের লোক সেখানে কি বলে? জল বলে। পানির অপর নাম জীবন আমরা বলি। কিন্তু দন্তান্নর জায়গায় স্থানে যখন মধ্যাহ্ন হয়ে গেছে, এর অর্থ হয়েছে হাত। বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো হচ্ছে হাত। আবার কোথাও কোথাও গেছে তারপরে আছে বিনা শব্দের অর্থ ব্যতীত হলে, বিনা শব্দের অর্থ কি? বাদ্যযন্ত্র। হ্যাঁ, শুধু রুশিকার বিনা শব্দের অর্থ হলো ব্যতীত, আর দীর্ঘিকার মধ্যাহ্ন দন্তান্ন শব্দের অর্থ হলো বাদ্যযন্ত্র। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে। ভাষা শব্দের অর্থ ভাসমান থাকা। আর ভাষা শব্দের অর্থ তো আমরা জানি কি? বা প্রকাশক উক্তি বা সংকেত। ভারী শব্দের তো খুব। আজ ভারী বৃষ্টি হয়েছে, মানে খুব বৃষ্টি হয়েছে। রুশিকার আজ ভারী কি? তার ওজন, অর্থাৎ এই ভারী দীর্ঘিকার ওজন। রুশিকার দীর্ঘের ভিতরে পার্থক্য কত পার্থক্য হয়ে গেছে। এরপরে দেখো মুখ, মরুসুকার খ, মুখ শব্দের অর্থ মুখমণ্ডল। আর মুখ দীর্ঘকার ক, মুখ শব্দের অর্থ হয়ে গেছে কি? বোবা। যে অর্থাৎ বাক প্রতিবন্ধী, যে কথা বলতে পারে না। বাক প্রতিবন্ধী, যে কথা বলতে পারে না। এরপরে দেখো জ্যোতি। জ্যোতি শব্দের অর্থ বিরাম চিহ্ন বা স্থান। বিরাম চিহ্ন বা স্থান জ্যোতি শব্দের রুশিকার জ্যোতি। আর দীর্ঘিকার, রুশিকার দীর্ঘিকারের মধ্যে শব্দের কত পার্থক্য হয়ে গেছে দেখো। মুনি বা সন্ন্যাসী, অর্থাৎ সন্ন্যাসীকে বোঝাচ্ছে। তাহলে শব্দের কত পার্থক্য হয়, এই জন্য আমাদের এগুলা জানা উচিত। লক্ষ্য এই লক্ষ্যর কি? জফালানি শব্দের অর্থ কি? শত সহস্র, অর্থাৎ এক এক মানে 100,000 1 লক্ষ। আর লক্ষ্য জফালা থাকলে সে উদ্দেশ্য হয়ে যায়। শুধু একটা জফালার কারণে অর্থের কত ব্যবধান বা পার্থক্য হয়ে গেছে, সেই জিনিসটা কি আমাদের মনে রাখতে হবে। শয্যা, এ শব্দের অর্থ কি? বিছানা। আর শয্যা শব্দের অর্থ হলো কি? বেশভূষা, অর্থাৎ বুঝতে পারছো? সাজগোজ, যেটা আমরা বলি সাজুগুজু। তারপরে সূচি, তালিবস রুসুকার ইকার শব্দের অর্থ পবিত্র। আর সূচি
দন্তাস্য দীর্ঘকার চ ঋষিকার চুর সদৃশ শব্দের অর্থ হয়ে গেছে কি বিষয় বা তালিকা। ঠিক আছে। হ্যাঁ, কত পার্থক্য হয়ে যায়, তোমরা এগুলা খুব মজা আনন্দ সহকারে পড়বে। স্বর্গ শব্দের অর্থ হলো কি দেবলোক, আর স্বর্গ শব্দের অর্থ কি অধ্যায় বা পরিচ্ছেদ। পরিচ্ছেদ। হ্যাঁ, স্বাক্ষর, এই স্বাক্ষর শব্দের অর্থ কি, অর্থাৎ বফালা নাই, এই জন্য এটা অক্ষর জ্ঞান সম্পন্ন। অর্থাৎ বফালা যুক্ত না থাকলে স্বাক্ষর অর্থ অক্ষর জ্ঞান সম্পন্ন, আর বফালা যুক্ত হলে এটা কি সই বা দস্তখত বানানো। স্যার একটু প্রথম থেকে আবার নেবেন, স্ক্রিনশট তুলতাম। বই আছে এগুলা। আবার নিবা? আচ্ছা, এগুলো তো বই আছে। আচ্ছা নাও। জি স্যার। হ্যাঁ নাও, হইলে বইলো। ইয়েস স্যার হইছে। স্যার তুলছি স্যার সবগুলো। হ্যাঁ স্যার অনুগমন মানে কি স্যার? হ্যাঁ, দাঁড়াও। স্যার এই যে স্যার 2 নম্বরে অনুগমন মানে কি? হইছে স্যার। হচ্ছে 2 নম্বরে, ওই 2 নম্বরে অনুগমন। Yes, sir, অনু sir. শব্দের অর্থ পশ্চাৎ, আর অনু শব্দের অর্থ কি বস্তুর প্রদত্ত অংশ। অনুগমন কোথায় পাইছো? স্যার এখানে বইয়ে উদাহরণে আছে। ও হ্যাঁ, অনুগমন মানে কি অনুসরণ করা আর কি, অনুসরণ করা, কাউকে পিছনে পিছনে কি করা, অনুগমন। অর্থাৎ তুমি সামনে যাচ্ছ, তোমার পিছনে পিছনে আমি অনুসরণ করে যাচ্ছি, এটা ওইটাকে বলা হয় অনুগমন। বুঝতে পারছো? মানে স্যার ফলো করা। হ্যাঁ, ফলো করা। স্যার আমার কিছু মানে কনফিউশন ছিল স্যার প্রত্যয় নিয়ে স্যার। এটা কি আচ্ছা এখন দাঁড়াও, সমাধান আমি করতে এটি শেষ করে নেই, কালকে শব্দ হবে, কালকে সব আলোচনা করবো সম্পূর্ণ। তাহলে দিছো? ইয়েস স্যার। Yes, sir. স্যার নিছি। ইয়েস স্যার নেওয়া হয়ে গেছে। হচ্ছে? ইয়েস আচ্ছা। স্যার। স্যার হইছে। হ্যাঁ হচ্ছে? ইয়েস স্যার। Yes, sir. দাঁড়াও হ্যাঁ ইয়েস স্যার। স্যার আপনি এখানকার সব লেখাগুলো স্যার কপি করে স্যার দিয়ে দিতে পারেন, মানে এমনি মেসেঞ্জারে। আমি এত পারি না, আমি তো কম্পিউটার ভালো বুঝি না। স্যার মানে স্যার কপি করে, মানে স্যার এইটা দেওয়া লাগবে না, পুরা লেখাটা স্যার কপি করে স্যার দিতে পারেন। এখন নিতে পারো না, আর বই আমি তো বই থেকে সম্পূর্ণ করছি, তোমরা বই দেখলে তো হয়ে যায় ওইগুলো। স্যার সামনে ক্লিক করেন তাহলে আর কি ভাবে যদি করেন তাহলে ভালো হয়, মানে বারবার অনেকগুলো স্ক্রিনশট হয়ে যায় তো। ও বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ, দেখছো এটা নিছো বা এটা কমাই দে, আনতে দে বাগদারা কি। হ্যাঁ হ্যাঁ Sir, হয়ে গেছে। হয়ে গেছে। হয়েছে। ইয়েস স্যার। Yes, sir. হ্যাঁ, এই এখন কি দিতেছে, এটা পড়ায়নি তো, যারা পড়ায়নি তারপরে। আচ্ছা আচ্ছা, তুমি স্যার ওই দিন পড়াইছেন স্যার এগুলা? না, সে বাকি আছে কিছু। আচ্ছা স্যার ওই দিন করাইছিলেন। হ্যাঁ, শেষ দিকে বাকি আছে, শেষ করি নাই। এটা নিয়ে নাও। নিছো? ইয়েস স্যার নিছি। হ্যাঁ, কে আসলো আবার? অবিরূপ আসছে। হ্যাঁ নিয়ে নাও তাড়াতাড়ি, এরপর আমি পড়াবো এটা। ইয়েস স্যার নাও হয়ে গেছে। হ্যাঁ ছেলেরা, Yes, sir, হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা করো। শখের করাত হয়েছে? Yes, sir. ইয়েস স্যার। শেষ তো? ইয়েস স্যার শেষ। আচ্ছা আমরা পড়াই ওখান থেকে। অর্থাৎ বাগধারা, অর্থাৎ বাগধারা মূলত বিশিষ্ট অর্থবোধক এক ধরনের বাক্যাংশ বা শব্দগুচ্ছ। যদি বলা হয় বাগধারা মূলত কি, তাহলে কি হবে? বাক্যাংশ বা শব্দগুচ্ছ। বাগধারা শব্দের অর্থ কি, বলা কথা বলার ঢং, বিশেষ ঢং। যদি বলা বাগধারা শব্দের অর্থ কি, কথা বলার ঢং বা রীতি। যদি বলা হয় বাগধারা শব্দের অর্থ কি, কথা বলার ধরন বা রীতি।
বাগধারা সাহিত্যে বিশেষ ধরনের অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ গঠিত হয়। বাগধারা ইংরেজিতে বলা হয় কি? বাগধারাকে ইংরেজিতে কি বলা হয়? ইডিয়ম। ইডিয়ম। সব শব্দের সমার্থক। তাহলে এই জিনিসটা ভালো করে মনে রাখবে। পৃথিবীর সব ভাষাতে বিশিষ্ট অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ সাক্ষাৎ পাওয়া যায়। অর্থাৎ বাংলা ভাষায় যেমন এগুলো দেখা যায়, পৃথিবীর সব ভাষাতে সেরকম আছে। বাংলাতেও অজস্র বাগধারা আছে। বাংলা ভাষার অনেক শব্দই তাদের নিজস্ব অর্থ ছাড়াও বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ বাংলা ভাষার অনেক শব্দ আছে তার নিজস্ব অর্থ ছাড়াও আর বিশিষ্ট অর্থ প্রকাশ করে। অর্থাৎ ভাব অর্থ একটা আর আক্ষরিক অর্থ কি হয়ে যায়? অন্য একটা হয়ে যায়। আক্ষরিক অর্থ একরকম আর ভাব অর্থ কি হয়ে যায়? অন্যরকম হয়ে যায়। আচ্ছা, তারপরে এ ধরনের অর্থ অধিকাংশ ক্ষেত্রে ইঙ্গিত বহ বা সূক্ষ্ম তাৎপর্যমণ্ডিত। যেমন অর্ধচন্দ্র বলতে অর্ধেক চাঁদ না বুঝে আমরা গলা ধাক্কা বুঝাই। অর্থাৎ আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে অর্ধচন্দ্র অর্থ গলা, অর্থাৎ কি গলা কি অর্ধেক চাঁদ আক্ষরিক করতে, কিন্তু তা না বুঝে কি গলা ধাক্কা। অর্থাৎ আমরা যে এইভাবে ধাক্কা দেই, এই যে হাতের যে অ্যাটাক করে, এটা বলা হয় কি? এই যে হাতের এটা অর্থাৎ চাঁদের অর্ধেকটা রূপ ধারণ করছে, এই জন্য এটা বলা হয় কি? অর্ধচন্দ্র। বুঝতে পারছো? এরপর দেখো অনুরূপ তাসের ঘর। তাসের ঘর বলতে আমরা কি তার দ্বারা নির্মিত ঘর বোঝায়, আবেদনই করত, কিন্তু না বুঝে কি ক্ষণস্থায়ী, অর্থাৎ সে যে ঘর স্থায়িত্ব লাভ করতে পারে না। সুতরাং আক্ষরিক অর্থকে ছাপিয়ে যখন কোন শব্দ বা শব্দ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বলা হয়, অর্থাৎ ভাব জগতের অর্থ। বাগধারা ভাষা ব্যবহারের দীর্ঘ অভিজ্ঞতা থেকে উৎসারিত। যদি বলা হয় বাগধারার ব্যবহার কিসের কোথা থেকে উৎসারিত, যদি বলা হয় বাগধারার ব্যবহার, বাগধারা ভাষা ব্যবহারের কোথা থেকে উৎসারিত হয়েছে, তাহলে ভাষা ব্যবহারের দীর্ঘ অভিজ্ঞতা থেকে। এর নেপথ্যে ব্যক্তি বা সামাজিক নানা ঘটনা বা প্রসঙ্গ যুক্ত থাকে। এর মূলের আছে সমাজ বা রাষ্ট্রের বা সমাজ জীবনে বা ব্যক্তি জীবনে নানান প্রাসঙ্গিক ঘটনা থেকে এই বাগধারা সৃষ্টি হয়েছে। বাগধারা ভাষার একটি গৌরবময় ঐতিহ্য। তাহলে বাগধারাকে ভাষার কি বলা হয় যদি প্রশ্ন আসে? ঐতিহ্য। যে জাতির ভাষা যত প্রাচীন সে জাতির ভাষার বাগধারার ব্যবহার তত বেশি। অর্থাৎ যে ভাষার অর্থাৎ প্রাচীনত্ব বেশি, গভীরতা বেশি, অর্থাৎ পুরানো বেশি, সেই ভাষার বাগধারার সংখ্যাও বেশি। বাংলা ভাষায় 1000 বছরের ঐতিহ্য রয়েছে। তাই বাংলা ভাষায় কত বছরের? 1000 বছরের। তাই বাঙালির মননগত অভিব্যক্তি প্রকাশের জন্য অজস্র বাগধারা সৃষ্টি হয়েছে। বাগধারা ভাষার সৌন্দর্য সৃষ্টি সহায়ক। বাগধারা কি? ভাষার সৌন্দর্য সৃষ্টি সহায়ক। অর্থের স্পষ্টতা, ভাবের ব্যঞ্জনা, বক্তব্যের আকর্ষণ বানানটা ভুল আছে ছেলেরা, সৃষ্টিতে বাগধারার গুরুত্ব ও প্রয়োজনীয় অপরিসীম। বাগধারার যথাযথ প্রয়োগে ভাষা সুললিত, সুসমন্বিত, প্রাণবন্ত হয়ে ওঠে। বাগধারা প্রয়োগের ফলে ভাষা কি রূপ লাভ করে যদি প্রশ্ন আসে? বাগধারা প্রয়োগের ফলে যথাযথ প্রয়োগের ফলে ভাষা কিরকম রূপ লাভ করে? সুললিত, সুষমামণ্ডিত ও প্রাণবন্ত হয়ে ওঠে। বুঝতে পারছো? এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে। এরপরে আমরা আসি অর্থাৎ বাগধারা নিচে অরণ্য রোদনতকে আর 10 মিনিট সময় আছে, আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, নিষ্ফল আবেদন। বাক্য রচনা অর্ধচন্দ্র গলা ধাক্কা পড়ছে। অগাধ জলের মাছ সুচতুর ব্যক্তি। আমাদের সমাজে যদি আসে চৌধুরী সাহেব অগাধ জলের মাছ, তার মাছ মার পেস ধরা মুশকিল, এই বাক্যের অগাধ জলের মাছ দা কি বোঝায়? বাক্যে আমি ওদিন বলছি সুচতুর ব্যক্তি। হ্যাঁ, আমরা কাঠের দিকে, তুমি অপদার্থ। হ্যাঁ, এখানে কলে হয়ে গেছে, হলে আমরা কাঠের দিকে, তোমাকে দিয়ে কিছুই হবে না। হ্যাঁ, আক্কেল ছেলামি, বোকামির দণ্ড। বিনা টিকিটে ট্রেন ছড়ে পলাশকে 50 টাকা আক্কেল ছেলামি দিতে হয়েছে। এই বাক্যের আক্কেল ছেলামি শব্দের অর্থ কি? বোকামি দণ্ড। হ্যাঁ, আষাঢ়ের গল্প, অবিশ্বাস্য কাহিনী বা আজগুবি গল্প। আজগুবি গল্প বা কি? আষাঢ়ের অর্থাৎ অবিশ্বাস্য কাহিনী যেটা। তারপরে অরুণচন্ডী, অমিত ব্যয়। এরপরে দেখো ইঁদুর কপালে, মন্দ ভাগ্য। ফাহিম ইঁদুর কপালে, তাই তো টাকশালে চাকরিটা হয়েও হলো না। অর্থাৎ এই বাক্যের ইঁদুর কপালে কি বোঝাচ্ছে? মন্দ ভাগ্য বোঝাচ্ছে। ছেলেটা ইস্ত্রি পাকা বলেই তো বড়দের সঙ্গে অমন করে তর্ক করছে। এই বাক্যে ইস্ত্রি পাকা কি বোঝাচ্ছে? অকালপক্ষ বা অকালপক্ষ শব্দটি কোন বাগধারার অর্থ? ইস্ত্রি পাকা শব্দের অর্থ। হ্যাঁ, এরকম ভাবে ঘুরাই ফিরে আসবে কিন্তু। এরপরে দেখো পুতুলের বিয়েতে এত বড় আয়োজন, এই দেখিছে এলাহি কাণ্ড। এই বাক্যের এলাহি কাণ্ড কি বুঝাচ্ছে?
বিরাট ব্যাপার। বিরাট। যদি বলা হয় বিরাট ব্যাপার, কোন বাগধারার উদাহরণ? এলাহি কাণ্ড। বুঝতে পারছো? এক কুলুর বলদের মতো সংসারের পিছে সারা জীবন খাটলাম, কিছুই কিন্তু লাভের লাভ কিছুই পেলাম না। এই কুলুর বলদ, এই বাক্যের কুলুর বলদ দিয়ে কি বোঝাচ্ছে? অর্থ কি? একটানা খাটুনি। একটানা খাটুনি দ্বারা কি বোঝাচ্ছে? অর্থাৎ কুলুর বলদ বাগধারার অর্থ। চোরটা কই মাছের প্রাণ, চোরটার কই মাছের প্রাণ বনপিটুনি খেয়েও বেঁচে গেল। এই বাক্যের কই মাছের প্রাণ দিয়ে কি বোঝাচ্ছে? যা সহজে মরে না। বলে যা সহজে মরে না, এর বাগধারা কি হবে? কই মাছের প্রাণ। কই মাছের প্রাণ। হ্যাঁ, অর্থাৎ আমি তো সব ধরে লিখতে পারি না, এখানে লেখা সম্ভব না। অর্থাৎ তোমাদের অর্থগুলা সেগুলো কি করতে হবে? বুঝে নিতে হবে ধরে ধরে। তুমি তো বড় সাহেবের খয়ের খা, তুমি তো বড় সাহেবের খয়ের খা, তোমার পদোন্নতি হবে। এ বাক্যের খয়ের খাদা কি বোঝাচ্ছে? চাটুকার। তুমি যদি বলা চাটুকার, চাটুকার অর্থাৎ কারো পিছনে আমরা বলি না চামচামি, চামচামি বলি না, জি স্যার। ওইটা। তাহলে অর্থাৎ কারো অযথা প্রশংসা করে তার কি আস্থাবাদন হওয়া। আর তাহলে কি? হ্যাঁ, চাটুকার শব্দটি কোন বাগধারার অর্থ? খয়ের খা। তারপরে দেখো, গোপ খেজুরের লোকের পক্ষে উন্নতি করা সম্ভব নয়, আর গোপ খেজুরের ছেলের পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। এ বাক্যের গোপ খেজুরে কি বোঝায়? গোপ খেজুরের হ্যাঁ অলস। আমার কি কোনো গোপ খেজুরের ছেলে আছে নাকি? আমার গোপ খেজুরের ছেলে আছে কেউ? বলে না কেন? সবাই কি গোপ খেজুরে? সবাই গোপ খেজুর হয়ে গেছে। এই 5-6 মাস যাবত ক্লাস করতে না করতে করতে সব গোপ খেজুর হয়ে গেছে। আই হাই রে। তাহলে এ অলস, যদি বলা হয় অলস শব্দটি কোন বাগধারার অর্থ? গোপ খেজুরে। বুঝতে পারছো? এরপরে আছে এ অঙ্ক মিলবে না কারণ গোড়াতে তো গলত রয়েছে। এ বাক্যের গোড়াতেই গলত বলতে কি বোঝানো হয়েছে? শুরুতেই ভুল। তাহলে শুরুতে ভুল শব্দটির কোন বাগধারার অর্থ? গোড়াই গলত। আশা করেছিলাম বিদেশে যাব, এখন দেখছি সে গুড়ের বালি। তাহলে এই গুড়ের বালি শব্দের অর্থ কি? আশায় নৈরাশ্য। হ্যাঁ, আশাবাদী হয়ে হতাশ হইতে হয় কাজের কারণে, ফলাফলের জন্য। তাহলে আশা নৈরাশ্য শব্দের কিসের কোন বাগধারার অর্থ? গুড়ের বালি। পড়াশোনায় মনোযোগী না হলে পরীক্ষায় ঘোড়ার ডিম পাবে নাকি? আমরা অনেক সময় বলি না, তুই পড়াশোনা করস না, ঘোড়ার ডিম পাবে, এরকম করে বলি। তাহলে এই ঘোড়ার ডিম শব্দের অর্থ কি? অবাস্তব বস্তু। ঘোড়া কখনো কি ডিম পারে? ছেলেরা দেখছো? না স্যার। হ্যাঁ, হরিশচন্দ্র রায় দেখেছে নাকি? হ্যাঁ, তাজু আর দেখছিস ঘোড়ার ডিম? নো স্যার। দেখে নাই। স্যার ঘোড়ার ডিম আঁকা দেখছি, যে অনেক সময় যে ডাবল জিরো দেখছি তো। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে ঘোড়ার ডিম দিতে পারবো না, তোমরা পড়াশোনা করো, আমি যাতে না দিতে পারি। মা মরা ছেলেটির সৎ মায়ের চোখের বালি। এই বাক্যের চোখের বালি শব্দ অর্থ কি? অপ্রিয় বা চক্ষুশূল টাকা। তাহলে এই শব্দটি কোন কিসের অর্থ? চোখের বালি। টনক নড়া অর্থ কি? চৈতন্য উদয় হওয়া, অর্থাৎ চেতনা জাগ্রত হওয়া। সহজ বাংলায় হবে কি? চেতনা জাগ্রত হওয়া। প্রথম সাময়িক পরীক্ষায় খারাপ হওয়ায় তার টনক নড়লো। কি ফাহমিয়ার কি এরকম হয়েছে নাকি? এরপরে টুট কাটা স্পষ্ট ভাষে আফজাল সাহেবের মুখে কিছুই আটকায় না। টুট কাটা যাকে বলে, তাহলে এই টুট কাটা অর্থ কি? স্পষ্ট ভাষী। অর্থাৎ বলো, ঠোঁট কাটা কি স্যার বেহায়া কিংবা নির্লজ্জ এইভাবে বলা যায় না স্যার? হ্যাঁ, ওইটা হলো কান কাটা। ওটা হলো কান কাটা। ও আচ্ছা, টুট কাটা না। টুটে মানে যার মুখে কোনো কিছু লজ্জা, অর্থাৎ কোনো কিছু আটকায় না, স্পষ্ট করে বলে। আর কান কাটা হলো কি? বেহায়া, লজ্জা শরমহীন। বুঝতে পারছো? এরপরে ডুমুরের ফুল, চাকরি পেয়ে ডুমুরের ফুল হয়ে উঠলে যে দেখাই পাওয়া যায় না। এই বাক্যে ডুমুরের ফুল কি বুঝছে? অদৃশ্য বস্তু। যে তাহলে ডুমুরের ফুল কোনোদিন দেখছো তোমরা? ডুমুর গাছে ফুল হয় না, এজন্য অদৃশ্য, যা দৃশ্যমান দেখা যায় না আর কি, যা দৃশ্যমান না। বুঝতে পারছো? তাহলে ডুমুরের ফুল। তুমি তো বড় সাহেবের ডাকের কাঠি, তিনি যা বলেন তুমি তাই বলো। এই ডাকের কাঠিতে কি বুঝাচ্ছে? বাক্যের মো সাহেব। মো সাহেব শব্দটি কিসের অর্থ? কোন বাগধারার? ডাকের কাঠি। এরপরে আর কয় মিনিট আছে? 3 মিনিট শেষ করতে পারবো? আমি শুধু এই অর্থগুলো বলে যাচ্ছি। তীর্থের কাজ, সাত ভাই প্রতিজ্ঞাকারী, তপনে যাওয়া, স্তম্ভিত হওয়া,
দহরম মহরম মানে কি ঘনিষ্ঠতা, দুধের মাসে কি সুষমের বন্ধু, দামাদরাকে চাটুকারিতা, নয়সই মানে কি অপচয়, নয়সই অপচয়, ভালো করে পড়ো। দামাদরা আর নয়সই ভালো করে পড়ো। পুকুর চুরি, বড় রকমের চুরি, যেমন ওই রূপগঞ্জে, এই রূপগঞ্জের কি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ কিনতে গিয়ে সে কি করছে, বড় রকমের চুরি করছে, বুঝতে পারছো? বক ধার্মিক, বিড়াল তাপসী, বন্ড সাধু, বরাডুবি, সর্বনাশ হওয়া, হ্যাঁ, বিকে বিড়াল, বিজে বিড়াল আর কি, বিকে হয়ে গেছে বিজে বিড়াল হবে না, দেখতে গেছে, হ্যাঁ বিজে বিড়াল মানে কি কপট ছাড়ে, বুঝতে পারছো? যজ্ঞের দন, কৃপণের পরি অর্থাৎ টাকা, বুঝতে পারছো? কৃপণের সম্পদ বা টাকা। রাগবওয়াল অর্থাৎ সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি, এবং লেফাফা দুরুস্ত, বাইরের কাজ বজায় রেখে চলেন যিনি। এরপরে শখের করা, খুবই সংকট। সাপের পর অনিষ্টে ইষ্ট লাভ, এটা খুব ভালো করে পড়ো। শাখের করা খুবই সংকট। সত্য কথা বললে কি বাবা বিপদে পড়েন, আর মিথ্যা বললে মা বিপদে পড়েন। আমি পড়ছি শাখের করাতে, হে বাকি শাখের করাতে অর্থ কি? খুবই সংকট। আর যদি অভিসংকট কোন বাগদার অর্থ? শাখের করাত। এরপরে দেখো বড় সাহেব হারুনকে শাস্তি না দিয়ে দিলেন প্রমোশন, একই বলে সাপে বর, অর্থাৎ সাপে বর অর্থাৎ দেখি অনিষ্টে ইষ্ট লাভ, অর্থাৎ যেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল না সেখানে কি হয়েছে? লাভবান হয়েছে। অর্থাৎ যেখানে অর্থাৎ দেখা যাচ্ছে রান আউট হবে, আমরা অনেক সময় দেখি নাকি, অর্থাৎ যদি বল থ্রু করতে গিয়ে কোথায় হয়ে গেল, ওভার বাউন্ডারি হয়ে গেল, নাকি এরকম হয় না? যেখানে 1 রান দিতে পারে না 5 রান হয়ে যায়, ওই রকম আর কি অনিষ্ট ইষ্ট লাভ। হজবরল, বিশৃঙ্খল, জিনিসপত্র ছড়িয়ে ঘরটাকে তো একেবারে হজবরল করে রেখেছো, অর্থাৎ এই বিশৃঙ্খলা। হাতের পাঁচ, শেষ সম্বল, হাতের পাঁচ, এর কোটি টাকা দিয়ে আমাকে বাকি কটা দিন চলতে হবে। তা শেষ সম্বল আমাদের এই যে এগুলা শেষ করলাম, আশা করি তোমরা সকলে মনোযোগ সহকারে পড়বে, স্যারের যেভাবে বলছি সেভাবে প্রিপারেশন নিবে। আর এরপরে বাক্য কি অর্থ দাঁড়ায়, অর্থের কি কোন বাক দ্বারা হয়, এবং এরগুলা ভালো করে মনোযোগ সহকারে সুন্দর করে শিখে নিবে। আশা করি আগের পরীক্ষাগুলো যেমন ভালো নাম্বার পেয়েছে 20-20, এই পরীক্ষাতেও ভালো নাম্বার পাইতে হবে, এই জন্য পড়াশোনা করতে হবে, বুঝতে পারছো? স্যার একটা কথা স্যার আমার, বলো, সময় নাই। স্যার প্রত্যয় কি স্যার শব্দের পর ব্যবহৃত নাকি স্যার শব্দ মূলের পর ব্যবহৃত হয়? শব্দ মূলের পরে, প্রকৃতির পরে। কিন্তু স্যার আমাদের বই লেখা আছে, বলো, আমাদের বই লেখা আছে স্যার শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। হ্যাঁ ঠিক আছে, আমি পরে আগামীকাল আলোচনা করবো ইনশাল্লাহ বিষয়টা, ঠিক আছে? আগামীকাল আলোচনা করবে। সময় শেষ। আশা করি সকলে ভালো থাকবে, করোনার সময় সাবধানে থাকবে, এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, আব্বু আম্মাকে সহযোগিতা করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।